So today our topic of discussion is osteoporosis. I didn't write osteoporosis in the elderly deliberately because basically osteoporosis is a disease mostly of the elderly itself, not in the younger age group. So what is this? To put it very simply, this is reduced bone density which causes a microarchitectural deterioration of the bone tissue and leads to an increased risk of fracture. শুধু বোন হালকা হয়ে যাচ্ছে এটা কথা নয়, সেটার জন্য পেশেন্টের একটা ইনক্রিজড রিস্ক হচ্ছে ফর গেটিং আ প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার। দ্যাটস দ্য ইম্পর্টেন্স অফ অস্টিওপোরোসিস। আমরা খুব বেসিক দু একটা কথা যদি এই বোন আর্কিটেকচার বা বোন মেটাবলিজম নিয়ে যদি মনে করি, বোন মেটাবলিজমের উপর, বোন ফরমেশনের উপর কিসের কিসের প্রভাব আছে? মেইনলি তিনটে হরমোনের। একটা হচ্ছে থাইরোক্যালসিটোনিন হুইচ ইজ দ্য অ্যানাবলিক হরমোন, বোন ডেনসিটি বাড়াচ্ছে, ক্যালসিয়াম জমাচ্ছে, তার মধ্যে বোনটাকে শক্ত করছে আরো। আর প্যারাথরমোন হুইচ ইজ আ ক্যাটাবলিক হরমোন, যে বোন থেকে অতিরিক্ত ক্যালসিয়ামটাকে বার করে দিচ্ছে এবং ব্লাডের ক্যালসিয়াম লেভেলটাকে স্টেবিলাইজ করছে। এছাড়া ইনডিরেক্টলি ইস্ট্রোজেন, কিছুটা গোনাডোট্রপিনস, আর আরেকটা জিনিস যেটা সরাসরি যেটাকে আমরা হরমোন বলে মনে করি না, বাট ভার্চুয়ালি ইট অ্যাক্টস অ্যাজ আ হরমোন ইটসেলফ, দ্যাট ইজ ভিটামিন ডি। ভিটামিন ডি as cholecalciferol, it is either synthesized in the skin by direct sunlight exposure or due to dietary intake. Cholecalciferol আসছে, that is 25 hydroxylated in the liver, then it is further hydroxylated to 125 dihydroxylate vitamin D3 in the kidney. This becomes the active metabolite of the vitamin D, যেটা ফাইনাল কাজগুলো করছে। কি কি করছে? ইন্টেস্টিনে ক্যালসিয়াম অ্যাবজর্পশন বাড়িয়ে দিচ্ছে, কিডনি থেকে ক্যালসিয়াম এক্সক্রিশনটাকে কমিয়ে দিচ্ছে এবং বোন মিনারেলাইজেশনে হেল্প করছে। তো বেসিক্যালি এই তিন চারটে জিনিসের একটা কমপ্লেক্স ইন্টারপ্লে থেকে আমাদের বোনগুলো সবসময় একটা ডাইনামিক ইকুইলিব্রিয়ামে থাকে। একই সঙ্গে বোন তৈরিও হচ্ছে, ফরমেশনও হচ্ছে, আবার সেই সঙ্গে বোন রিজর্পশনও হয়ে যাচ্ছে। এই দুটো জিনিস যত সুন্দরভাবে ব্যালেন্সে থাকবে তত বোন হেলথ ভালো থাকবে। নাও this bone density declines with age, especially in the women. So, the prevalence of osteoporosis and fracture increase with increase in the age. And naturally, যত বয়স বাড়বে তত রিস্ক অফ ফলও বাড়বে নানা কারণে। তার নিউরোলজিক্যাল ডিসঅর্ডার থাকতে পারে, তার উইকনেস থাকতে পারে, মাথা ঘুরতে পারে, পিছলে পড়ে যাওয়ার ভয়টা থাকবে, অনেকের আইসাইট কমে যায় তার জন্য পড়ে যাওয়ার ভয় থাকে। কাজে there is increased risk of fall as the age advances, এবং coupled with osteoporosis, this leads to increased incidences of pathological fractures in the elderly. আমরা যদি ছবিটাকে দেখি, যখন একদম জীবনের শুরু থেকে বয়স বাড়ছে, 20 বছর বয়সে তখন বোন ডেনসিটি, বোন মিনারেল ডেনসিটি ম্যাক্সিমামে ওঠে। 20 to 40 it is almost a plateau. এই সময় বোন ডেনসিটি এবং মিনারেলাইজেশন ইজ অলমোস্ট অপটিমাম অ্যান্ড স্টেবিলাইজড। তারপরে এটা আস্তে আস্তে কমতে শুরু করে। মেলদের একটু কম কমে, ফিমেলদের একটু বেশি কমে যায়। এই যে রেঞ্জটা, এই অ্যাক্সিসে যেটা দেখানো হচ্ছে, ওয়াই অ্যাক্সিসে, সেটা হচ্ছে বোন ডেনসিটি টি স্কোর। টি স্কোরটা কি সেটা আমরা পরে জানবো। এই টি স্কোরটা যদি নর্মালের থেকে 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কম হয়, তাহলে সেটা 1 to 2.5 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের এই লেভেলে যখন, এটাকে বলা হচ্ছে অস্টিওপিনিয়া, মানে মিনারেলাইজেশন কমে গেছে একটা স্ট্যান্ডার্ড লেভেলে। তারও কম যদি হয়, বিলো 2.5 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফ্রম দ্য নর্মাল, সেটা হচ্ছে অস্টিওপোরোসিস। এই 40 পর থেকে বোন মিনারেল ডেনসিটি কমতে শুরু করে। মেলের ক্ষেত্রে এটা -1-এ চলে আসতে পারে টি স্কোর, আর ফিমেলের ক্ষেত্রে এটা আরো কমে 2.5-এর ক্ষেত্রে প্রায় সকলেরই চলে আসে। আরো যাদের কমে যাচ্ছে তাদের বেশি প্রবলেম হবে। এবার নিচের ছবিটা যদি আমরা দেখি, যে ওই বোন মাইক্রো আর্কিটেকচারাল ডিফর্মিটি যেটা আমরা বলছিলাম, এই দুটো ছবি, এটা হচ্ছে একটা স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোগ্রাম অফ নর্মাল বোন।
দেখছো একটা সুন্দরভাবে, যদি ওখান থেকে দেখতে পাও জানি না, এখানে একটা যেভাবে বোনের আর্কিটেকচারটা যেরকম হওয়ার কথা সেরকম রয়েছে। আর অস্টিওপোরোসিসের ক্ষেত্রে দেখো এটা একেবারে খাবলে খুবলে গেছে, সব এখান থেকে ওখান থেকে বোন বেরিয়ে গেছে, সরু হয়ে গেছে, নর্মাল আর্কিটেকচারটা দেখাই যাচ্ছে। নাও osteoporosis and osteoporotic fracture can affect any bone in the body, কিন্তু কমনেস্ট সাইট হচ্ছে তিনটে। এক নম্বর হচ্ছে ফোর আর্ম কোলিস ফ্র্যাকচার। কোলিস ফ্র্যাকচার হচ্ছে খুব কমন। কেন কমন? টপল করে পড়ে গেল, এরকম করে হাত দিয়ে আটকাতে গেল, এখানটা ভেঙে গেল, এর জন্য এটা সবচেয়ে বেশি কমন। আর কি? স্পাইনাল ফ্র্যাকচার, মানে ভার্টিব্রাল ফ্র্যাকচার। ভার্টিব্রাল বডিতে একটা ভার্টিব্রা বা দুটো ভার্টিব্রা বা একাধিক ভার্টিব্রাতে একটা ফ্র্যাকচার হতে পারে। অ্যান্ড থার্ড ইজ হিপ ফ্র্যাকচার, হুইচ ইজ দ্য লিস্ট কমন অ্যামং দেম, বাট ইট ইজ দ্য মোস্ট সিরিয়াস। কেন না? হিপ ফ্র্যাকচার থেকে কনসিল হেমারেজ হতে পারে এবং আদার রিলেটেড কমপ্লিকেশনস থেকে ইমিডিয়েট মর্টালিটি হচ্ছে 12%, এবং আরো কিছুদিন গেলে লং টার্ম মর্টালিটি রেঞ্জেস টু 20% ইভেন। যাদের ঠিকমতো ট্রিটমেন্ট হলো না বা ট্রিটমেন্টে রেসপন্ড করলেন না, তারা বেশিরভাগ বেড রিডেন হয়ে যাবেন। বেড রিডেন হয়ে যাওয়া মানে তার নানা রকম বেডসোর হতে থাকবে, হাইপোস্ট্যাটিক নিউমোনিয়া হবে, রেকারেন্ট ইউরিন ইনফেকশন হবে, এইসব নানা রকম হতে 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 পেশেন্টের কোয়ালিটি অফ লাইফ তো যাবেই, এবং নানা রকম কমপ্লিকেশন হতে হতে হি অর শি উইল আলটিমেটলি সাকাম, মারা যাবেন 5 মাস 6 মাসের মধ্যে। না হলে যারা দীর্ঘদিন বেঁচে থাকছেন তাদেরও কোয়ালিটি অফ লাইফ উইল বি লাইক হেল। দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্স অফ হিপ ফ্র্যাকচার অ্যাজ এ রেজাল্ট অফ অস্টিওপোরোসিস। ওইটাই যেটা বললাম সে ছবিগুলোতে দেখানো হচ্ছে। এখানে কোলিস ফ্র্যাকচার, এটা ভার্টিব্রাল বডি ফ্র্যাকচার, আর এটা হচ্ছে হিপের ফ্র্যাকচার, ফ্র্যাকচার নেক ফিমার। আচ্ছা, এবার যদি আমরা খুব সিম্পলি প্যাথোফিজিওলজিটা নিয়ে একটু চিন্তা ভাবনা করি, দ্যাট ইজ আ ডিফেক্ট ইন অ্যাটেইনিং পিক বোন মাস অ্যান্ড অর অ্যাক্সিলারেটেড বোন লস। যতটা বোন মাস তৈরি হওয়ার কথা ছিল, যতটা বোন মিনারেলাইজেশন হওয়ার দরকার ছিল সেই এজ গ্রুপে, ততটা হচ্ছে না। কিন্তু বোন লস যেটা হচ্ছিল নর্মালি হওয়ার কথা, সেটা আরো বেড়ে গেল। সুতরাং ব্যালেন্সটা গেটস টিল্টেড টুয়ার্ডস দ্য ক্যাটাবলিক সাইড। নর্মাল ইন্ডিভিজুয়ালে the bone marrow increases, bone mass increases during skeletal growth and the peak is between 20 to 40 years, যেটা ওই ছবিতে দেখালাম। তারপর ওটা কমতে শুরু করে। But in women the bone loss is accelerated after menopause because of estrogen deficiency. This causes uncoupling of bone resorption and bone formation. বোন যে ফর্মেশন হচ্ছিল আর বোন যে রিজর্পশন হচ্ছিল বাই অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি, দুটোর মধ্যে যে ব্যালেন্সটা ছিল, ডেলিকেট ব্যালেন্সটা ছিল, সেই ব্যালেন্সটা যত বয়স বাড়বে পোস্টমেনোপজাল এজ গ্রুপে ফিমেলদের, সেই ব্যালেন্সটা চলে যায় বলে ক্যাটাবলিজম বেশি হয় এবং অস্টিওপোরোসিসটা বেশি হতে থাকে। এমনি একটা এজ রিলেটেড বোন লস সব মানুষেরই হয়, সেটা জেন্ডার নিউট্রাল, ছেলেদেরও যেমন হবে মেয়েদেরও তেমন হবে। কিন্তু মেয়েদের ক্ষেত্রে এটা ফিমেলরা বেশি ভালনারেবল এই ক্ষেত্রে আফটার মেনোপজ বিকজ অফ দ্য ইস্ট্রোজেন ডেফিসিয়েন্সি। এর সাথে আরো দু একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে অ্যাকুমুলেশন অফ ফ্যাট ইন ম্যারো স্পেস অ্যাজ দ্য এজ রিলেটেড ডিক্লাইন ইন দ্য এবিলিটি অফ বোন ম্যারো স্টেম সেলস টু ডিফারেন্সিয়েট ইন্টু অস্টিওব্লাস্টস রাদার দেন ডিফারেন্সিয়েট ইন্টু অ্যাডিপোসাইটস। নর্মাল যে বোন ম্যারো স্টেম সেলসগুলো আছে, যে স্টেম সেলগুলো থেকে অস্টিওব্লাস্ট তৈরি হয়, যত বয়স বাড়ছে তখন দেখা যাচ্ছে যে অস্টিওব্লাস্ট, ওই স্টেম সেল থেকে অস্টিওব্লাস্ট হওয়ার যে প্রোপেনসিটিটা, সেই ক্ষমতাটা কমে যাচ্ছে আস্তে আস্তে। they rather get converted into adipocytes, তাতে অ্যাডিপোস টিস্যু তৈরি হয়ে বোনের ভিতরে যেখানে অস্টিওব্লাস্ট থাকার কথা ছিল সেখানে বেশি পার্সেন্টেজ অফ অ্যাডিপোস টিস্যু হয়ে যাচ্ছে, তাতেও বোনগুলো উইক হয়ে যাচ্ছে। মিনারেলাইজেশন তো হচ্ছেই না, উল্টে অ্যাডিপোস টিস্যু চলে আসছে, কাজে তাতেও বোনগুলো আস্তে আস্তে উইক হয়ে যাচ্ছে। Peak bone mass and bone loss are regulated both by genetic and environmental factors. Genetic factors থেকে অ্যাফেক্টেড যে পপুলেশন, তাদের মধ্যে 80% অব্দি ভ্যারিয়েশন হতে পারে, বোন ডেরিয়েশন বিভিন্ন রকম তাদের জেনেটিক প্রিডিসপোজিশন থেকে। বেসিক্যালি এগুলো পলিজেনিক ইনহেরিটেন্স, অনেক জটিল, ওগুলোর মধ্যে যাওয়ার দরকার নেই। কিন্তু মনে রাখতে হবে যে শুধু এনভায়রনমেন্টের উপর ব্যাপারটা নির্ভর করছে। আমি কম ক্যালসিয়াম খাচ্ছি বা কম এক্সারসাইজ করছি বা আমার অন্যান্য রোগ আছে,
শুধু এর উপর নির্ভর করে না, অনেক ক্ষেত্রেই ডিউ টু জেনেটিক ভ্যারিয়েশন বোন মিনারেলাইজেশন এবং অস্টিওপোরোসিসের পরিমাণটা কম বেশি হতে পারে। এনভায়রনমেন্টাল ফ্যাক্টরসগুলো কি কি? এক্সারসাইজ অ্যান্ড ক্যালসিয়াম ইনটেক ডিউরিং অ্যাডোলেসেন্স অ্যান্ড গ্রোথ, যারা ছোটবেলা থেকে খুব সিডেন্টারি লাইফস্টাইল লিড করছে, প্রচুর খাচ্ছে, প্রচুর ওবিস হচ্ছে, সেরকমভাবে এক্সারশন নেই, তাদের ক্ষেত্রে বোন মিনারেশন এমনিই কম হবে। সেক্ষেত্রে আফটার 40 দে উইল গেট অ্যাফেক্টেড মোর অ্যান্ড মোর। স্মোকিং, স্মোকিংয়ে বোন ম্যারো ডেন্সিটি কমে যায় এবং রিস্ক অফ ফ্র্যাকচার অনেক বেড়ে যায়। হেভি অ্যালকোহল ইনটেক, moderate alcohol intake fortunately doesn't make much of a difference in this regard, but heavy alcohol intake কিন্তু bone marrow density bone mineral density affected হয়। Few words about osteoporosis in men. In men it is less common, but there are mainly secondary causes for osteoporosis in 50% of cases of osteoporosis in male. কমনেস্ট কজ কি কি? একটা হচ্ছে হাইপোগোনাডিজম ডিউ টু টেস্টোস্টেরন ডেফিসিয়েন্সি অ্যাজ দ্য এজ অ্যাডভান্সেস, ইউজ অফ কর্টিকোস্টেরয়েডস ডিউ টু সাম কজ অর আদার, হেভি অ্যালকোহলিজম যেটাই মাত্র বললাম, আর জেনেটিক ফ্যাক্টরস ইন 50% কেসেস। আর একটা রেয়ার এন্টিটি আছে, দ্যাট ইজ প্রেগনেন্সি অ্যাসোসিয়েটেড অস্টিওপোরোসিস। প্রেগনেন্সিতে এমনি একটু বোন মিনারেল ডেন্সিটি একটু কমে ডিউ টু ভেরিয়াস হরমোনাল ইনফ্লুয়েন্সেস। কি হয়? যাদের এই অস্টিওপোরোটিক ফ্র্যাকচার হয় তাদের একটা ব্যাক পেন নিয়ে শুরু হয়। ব্যাক পেন থাকে, এক্সরে করলে বা এ করলে দেখা যায় পেন, প্রেগনেন্সির প্রথম দিকটাতে তো আমরা এক্সরে করতে পারবোই না বিকজ অফ দ্য টেরাটোজেনিক এফেক্ট অন দ্য ফিটাস, কিন্তু পরের দিকে আমরা যদি এক্সরে করতে পারি বা এখন অনেক নানা রকম ভাবে করা হয় গার্ডেন, তাতে দেখা যাবে মাল্টিপল ভার্টিব্রাতে ফ্র্যাকচার হয়ে আছে, বেশি এই সেকেন্ড বা থার্ড ট্রাইমেস্টারে। এইগুলো থেকে একটা ব্যাক পেন হতে থাকবে। এবার প্রথম দিকে বোঝা যাবে না, প্রেগনেন্সিতে অনেকেরই ব্যাক এক হয়, মনে হবে ওর জন্যই হচ্ছে, ওই জন্যই হচ্ছে। পরে যখন বেশি বাড়ছে বা সন্দেহ হচ্ছে, তখন কোনোভাবে এক্সরে করা হলো বা কিছু একটা করা হলো, করে দেখা গেল যে অনেকগুলো ভার্টিব্রাতে ফ্র্যাকচার হয়ে আছে। কজ ইজ আননোন, কেন হয় এখন অব্দি জানা যায়নি। মে বি ডিউ টু ইনক্রিজ বোন লস দ্যাট নর্মালি অকার্স ইনটু প্রেগনেন্সি ইন পেশেন্টস উইথ প্রি এক্সিস্টিং রিডিউস বোন মাস। আগে থেকেই পেশেন্ট ম্যালনারিশ ছিল, তার হাইপোক্যালসিমিয়া ছিল, তার বোন মাস ডেন্সিটি কম ছিল, এবার সেই পেশেন্ট যখন প্রেগনেন্সি হয়েছে, প্রেগনেন্সি অ্যাডভান্স করছে, তার যথেষ্ট নিউট্রিশনাল সাপোর্ট হচ্ছে না, সেক্ষেত্রে ভার্টিব্রাল ফ্র্যাকচার হয়ে গেল। ইটস আ রেয়ার কন্ডিশন। বেশি ইম্পর্টেন্ট কোনটা? কর্টিকোস্টেরয়েড ইনডিউসড অস্টিওপোরোসিস। দিস ইজ ভেরি কমন, কারণ প্রচুর রোগে আমাদের কর্টিকোস্টেরয়েড দীর্ঘদিন ধরে দিয়ে যেতে হয়। নেফ্রোটিক সিনড্রোমে হয়, নানা রকম আর্থ্রাইটিসে হয়, তারপরে কিছু কিছু হাইপারসেন্সিটিভিটি ডিজিজে তাদের দিতে হয়, তারপরে ধরো সিওপিডিতে বা কিছু অ্যাজমাতে, এগুলোতে লং টার্ম কর্টিকোস্টেরয়েড দিয়ে যাওয়া দরকার হয়। কিছু কিছু নিওপ্লাস্টিয়ার ট্রিটমেন্টে লং টার্ম কর্টিকোস্টেরয়েড দিয়ে যেতে হয়। তুমি যতই ডোজটাকে অপটিমাইজ করো, তোমাকে তো একটা ডোজে দিয়ে যেতেই হবে। এবার এগুলো থেকে corticosteroid induced osteoporosis is very common. It's related to dose and duration. তুমি কত ডোজে দিচ্ছ, কতদিন ধরে দিচ্ছ। কোনো সেফ ডোজ বলে কিছু নেই যে এই ডোজের নিচে দিলে কিছু হবে না, এরকম কিছু নেই। কিন্তু মোটের ওপর দেখা গেছে মোর দেন 7.5 মিলিগ্রাম পার ডে ফর মোর দেন 3 মান্থস যদি দেওয়া হয়, তাহলে চান্স অফ অস্টিওপোরোসিস বিকামস গ্রেটার। এই ডাটাটা মনে রাখতে হবে, এটা কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে। কারণ তোমরা পরীক্ষায় যে সমস্ত লং কেস পাবে, শর্ট কেস পাবে, তার মধ্যে এমন অনেক কেসই থাকবে যেগুলোতে স্টেরয়েড ইজ ওয়ান অফ দ্য মেইন ট্রিটমেন্টস। সেখানে তোমাকে এক্সামিনার জিজ্ঞেস করতেই পারে যে কমপ্লিকেশনস কি বলো। তুমি যে মুহূর্তে অস্টিওপোরোসিস বলবে, তখনই তোমাকে জিজ্ঞেস করবে যে কি ডোজে দিলে কিছু হবে না, বা কতদিন দিলে কিছু হবে না, তুমি কি সাপ্লিমেন্টেশন করবে, এগুলো জিজ্ঞেস করবে। এই দুটো ডাটা মনে রাখতে হবে যে মোর দেন 7.5 মিলিগ্রাম পার ডে for more than 3 months. This is very likely to cause osteoporosis in the patient. কিভাবে হয় এটা? There is adverse effect on calcium metabolism and bone cell function. তারপর স্টেরয়েডের ইউজটা বা কর্টিকোস্টেরয়েডের এফেক্টের জন্য ব্যাপারটা হয়। There is reduced bone function, bone formation.
direct inhibitory effect on osteoblast function, and there is steroid induced osteoblast and osteocyte apoptosis. যে স্টেম সেল থেকে যে অস্টিওব্লাস্ট তৈরি হবে সেই ব্যাপারটাকেও কর্টিকোস্টেরয়েড কিছুটা সাপ্রেস করে, এবং তার থেকে যে মিনারেলাইজেশন হবে সেটাকেও সাপ্রেস করে, আর ক্যালসিয়াম মেটাবলিজমটাকেও এফেক্ট করে, যার জন্য বোন মিনারেলাইজেশনটা কমে যায়। ইনহিবিট ইন্টেস্টিনাল ক্যালসিয়াম অ্যাবজর্পশন, increase renal leak of calcium. There is reduced serum calcium leading to secondary hyperparathyroidism and increased osteoclastic bone resorption. ভিটামিন ডি যে কাজগুলো করে, ইন্টেস্টিন থেকে ক্যালসিয়াম অ্যাবজর্পশন বাড়াচ্ছে, কিডনি থেকে ক্যালসিয়াম বেরিয়ে যাওয়াটাকে এক্সক্রিশনটাকে কমিয়ে দিচ্ছে, মিনারেলাইজেশন করছে, এই প্রত্যেকটা জিনিসকেই কর্টিকোস্টেরয়েড নিগেট করছে। ইন্টেস্টিনে অ্যাবজর্পশনটাকে কমিয়ে দিচ্ছে, রেনাল এক্সক্রিশনটাকে বাড়িয়ে দিচ্ছে, মিনারেলাইজেশনটাকে কমিয়ে দিচ্ছে, ঠিক উল্টো উল্টো কাজগুলো করছে, যার ফলে দেয়ার ইজ রিডিউস সিরাম ক্যালসিয়াম। অ্যাজ এ রেজাল্ট দেয়ার ইজ সেকেন্ডারি হাইপারপ্যারাথাইরয়েডিজম। প্যারাথাইরয়েড হরমোন কি করছে, বোন থেকে ক্যালসিয়াম বার করে দিচ্ছে যাতে ব্লাডে ক্যালসিয়াম লেভেলটা বজায় থাকে, সেটা করতে গিয়ে দেয়ার ইজ ইনক্রিজ অস্টিওক্লাস্টিক বোন রিজার্পশন। যখন আমরা ক্রনিক কিডনি ডিজিজ পড়েছিলাম মনে আছে, এটা আমরা বড় করে ডিসকাস করেছিলাম যে যত বেশি ক্যালসিয়াম ওরকম করে বোন থেকে মোবিলাইজ হয়ে যাবে, আলটিমেটলি দেয়ার ইজ অস্টিয়াইটিস ফাইব্রোসা সিস্টিকা, যে বোন থেকে তার আর্কিটেকচার আছে কিন্তু ক্যালসিয়াম বেরিয়ে গিয়ে বোনটা ফোঁপড়া হয়ে যাওয়ার মতো হয়ে যাচ্ছে। এর সাথে আরেকটা জিনিস আছে হাইপোগোনাডিজম, যেটা একদম প্রথম দিকে বললাম, টেস্টোস্টেরন ডেফিসিয়েন্সির জন্য হতে পারে ইত্যাদি। আদার কজেস কি মে অকার এজ আ রেজাল্ট অফ মেনি ডিজিজেস অ্যান্ড ড্রাগ ট্রিটমেন্টস। তার মধ্যে আছে, এটা পরে একটা টেবিল আছে, আমি টেবিলটা আরেকবার দেখিয়ে দিচ্ছি, পুরোটা রিক্যাপ হয়ে যাবে, তাও আরেকবার বলে দিচ্ছি। প্রাইমারি হাইপার প্যারাথাইরয়েডিজম হবেই, কারণ প্যারাথাইরয়েড হরমোন যত বেরোবে তত বোন থেকে মিনারেল বেরিয়ে যাবে। থাইরোটক্সিকোসিস, ম্যাল অ্যাবজর্পশন সিনড্রোম, যেহেতু ক্যালসিয়াম লেভেলই কমে যাচ্ছে। অ্যানোরেক্সিয়া নার্ভোসা, পেশেন্ট খাবে কম, ক্যালোরি এক্সপেন্ডিচার করতে থাকবে নানা রকম ভাবে, যার ফলে ক্যালসিয়াম লেভেল কমে যাবে। কুশিংস ডিজিজ বিকজ অফ ইস্ট্রোজেন এক্সেস। ক্রনিক এইচআইভি ইনফেকশন, এটা থেকে কেন হয় না, দেয়ার ইজ লো বডি ওয়েট অ্যান্ড ম্যালনিউট্রিশন অ্যান্ড ক্যাচেক্সিয়া। দেয়ার ইজ ক্রনিক ইমিউন অ্যাক্টিভেশন, তার জন্য ক্যালসিয়াম মেটাবলিজম বেড়ে যায়। আর অ্যান্টি রেট্রোভাইটাল থেরাপি যেটাগুলো দেওয়া হয় তার অনেকগুলোরই ক্যালসিয়াম মেটাবলিজমের উপর ডিলিটেরিয়াস এফেক্ট। এছাড়া কি রেসপিরেটরি ডিজিজেস লাইক অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, এসএলই এটসেট্রা। গচার্স ডিজিজ, এটা একটা স্টোরেজ ডিসঅর্ডার, জাস্ট নামটা জেনে রাখলেই হবে। সিস্টেমিক ম্যাস্টোসাইটোসিস, সার্টেন ড্রাগস, সার্টেন ক্যান্সার্স, ড্রাগস লাইক রোসিগ্লিটাজোন হুইচ ইজ আ অ্যান্টি-ডায়াবেটিক, থায়াজোলিনিন-ডায়োন গ্রুপের একটা অ্যান্টি-ডায়াবেটিক ড্রাগ, এখন খুব একটা ইউজ হয় না। আর গোনাডোট্রপিন রিলিজিং হরমোন অ্যাগনিস্টস, এইগুলোর থেকেও লং টার্মে অস্টিওপোরোসিস তৈরি হতে পারে। এই চারটা মোটামুটি একটা দেখে রাখো, যেগুলো এতক্ষণ বললাম সবগুলো এখানে সাম আপ করা আছে। এন্ডোক্রিন ডিজিজের মধ্যে হাইপোগোনাডিজম, হাইপারপ্যারাথাইরয়েডিজম, হাইপারথাইরয়েডিজম, কুশিং সিনড্রোম। ইনফ্লেমেটরি ডিজিজের মধ্যে ইনফ্লেমেটরি বাওয়েল ডিজিজ, রিউমাটয়েড আর্থ্রাইটিস, অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস, এসএলই এখানে লেখা নেই, এসএলইতেও হয়। ড্রাগসের মধ্যে কর্টিকোস্টেরয়েডস, গোনাডোট্রপিন রিলিজিং হরমোন অ্যাগনিস্ট, অ্যারোম্যাটেজ ইনহিবিটরস, থাইরক্সিন ওভার রিপ্লেসমেন্ট, থায়াজোলিনিন ডায়োনস, যার মধ্যে ওই রসিগ্লিটাজনটা পড়ে যেটা আগে বললাম, কিছু সিডেটিভস, অ্যান্টিকনভালসেন্স, এক্সেস অ্যালকোহলিজম অ্যান্ড হেপারিন, এইগুলো হচ্ছে ড্রাগের মধ্যে। গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ডিজিজের মধ্যে ম্যালঅবজর্পশন অ্যান্ড ক্রনিক লিভার ডিজিজ। ক্রনিক লিভার ডিজিজ কেন না, এখানে ভিটামিন ডির অ্যাক্টিভেশনটা তৈরি হয় না, 25 হাইড্রোক্সিলেশন অফ দ্য কোলেক্যালসিফেরল বিকামস ডিফেক্টিভ। ম্যালঅবজর্পশনে ক্যালসিয়াম আসছেই না, শরীরে ক্যালসিয়ামের এমনি অভাব হয়ে আছে। আর মিসেলেনিয়াসের মধ্যে মায়োলোমা, হোমোসিস্টিনিউরিয়া, অ্যানোরেক্সিয়া নার্ভোসা, হাইলি ট্রেন্ড অ্যাথলেটিক্স, যারা প্রচুর ট্রেন করে, তাতে বোন থেকে কিন্তু প্যারাডক্সিক্যালি ক্যালসিয়াম মোবিলাইজেশন বেশি হয়, তার জন্য বোনস বিকাম উইক অনেক সময়। এইচআইভি ইনফেকশন, গোসাস ডিজিজ, সিস্টেমিক ম্যাস্টোসাইটোসিস, ইমোবিলাইজেশন, প্রলংড ইমোবিলাইজেশনে কিন্তু বোনের মিনারেল ডেনসিটি কমে যায়। যেমন একটা রাফলি একটা হিসেব বলা হয়, একটা পেশেন্ট যদি পুরোপুরি বেড রিডেন থাকে, একদম অজ্ঞান হয়ে আছে বা নড়াচড়ার ক্ষমতা নেই, ফ্র্যাকচার হয়ে আছে, তাকে প্লাস্টার করে বিছানায় শুয়ে রেখে দেওয়া হয়েছে, ফর এভরি 1 উইক অফ
immobilization, 25% of the bone of the muscle power is reduced. যে কারণে এখন যে কোনো অপারেশনের পর বা করার পর আর্লি মোবিলাইজেশন করতে বলা হয়, যে পেশেন্ট পা নাড়বে, এদিক ওদিক করবে, যতটা সম্ভব আঙুল নাড়বে ইত্যাদি, যত মুভমেন্ট হবে। ইমোবিলাইজেশন হয়ে পড়ে থাকলে তার কিন্তু বোন থেকে ডিমিনারালাইজেশন হতে থাকবে। আর কি, পুয়ার ডায়েট অর লো বডি ওয়েট অ্যান্ড অ্যান্টিবডিজ টু ওপিজি। তো দিজ আর দ্য রাফলি দ্য কজেস অফ অস্টিওপোরোসিস অ্যান্ড অস্টিওপোরোটিক ফ্র্যাকচারস। যদি কজেস অফ অস্টিওপোরোসিস বলে একটা কোনো 3 নম্বর কি 4 নম্বরে একটা কোশ্চেন থাকে, তাহলে এর মধ্যে থেকে ইম্পর্টেন্ট কারণগুলো তোমাকে বলতে হবে। এতগুলো নাও বললেও চলবে, বাট দ্য ইম্পর্টেন্ট থিংস হ্যাজ টু। এরপর কি, খুব ছোট্ট করে ক্লিনিক্যাল ফিচার্সটা যদি বলি, মোস্টলি দিজ আর অ্যাসিম্পটোমেটিক। যতক্ষণ না একটা কোনো ফ্র্যাকচার হচ্ছে, তোমার বোনের মিনারেলস কমে গেছে, তুমি কিছুই বুঝতে পারবে না। যখন একটা প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার হলো, তখন সেই তার যে স্পেসিফিক প্রবলেমটা, সেইটা নিয়ে দ্য প্রবলেম উইল স্টার্ট। যদি একটা স্পাইনাল ফ্র্যাকচার হয়, কি হবে? অ্যাকিউট ব্যাকএক হতে পারে, গ্র্যাজুয়াল হাইট লস। একটা বুড়ো মানুষ, দুটো ভার্টিব্রা ফ্র্যাকচার হয়ে গেছে, সে আস্তে 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 কিন্তু ভার্টিব্রা ক্রাশ ফ্র্যাকচার হয়ে গেছে বলে এমনিই তার কিছুটা লেংথ কমবে, হাইট কমবে, সেটা হয়তো দুটো ভার্টিব্রা ফ্র্যাকচার দুটো মিলে হয়তো 2 কি 2.5 সেন্টিমিটার হতে পারে, কিন্তু পেশেন্ট আস্তে আস্তে নুয়ে যাবে এরকম করে। এইভাবে একটা কাইফোসিসও হবে, প্লাস এরকম করে তার একটা হাইট লস হবে ধীরে ধীরে, একদিন দুদিনে হবে না, আস্তে 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 জিনিসটা হয়ে যাবে। এরকম পেশেন্ট ওপিডিতে দেখতে পাবে, আসে অনেক সময়। তার সাথে ক্রনিক পেন হবে, যে জায়গাটা হয়ে আছে সেখানটাতে একটা ক্রনিক ব্যাকএক হতে থাকবে। এছাড়া কি, যদি অ্যাকিউট ভার্টিব্রাল ফ্র্যাকচার হয়, দে অকেশনালি রেডিয়েট টু অ্যান্টিরিয়র চেস্ট অর অ্যাবডোমিনাল ওয়াল। পিছন দিকে ফ্র্যাকচারটা হয়েছে, কিন্তু তার রেফার্ড পেনটা হচ্ছে সামনে, বুকের দিকে যদি সেই ব্যথাটা হয়, অনেক সময় দিস ইজ কনফিউজড উইথ অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফাকশন। পেটে যদি রেফার্ড হয়, আরেকটু নিচের দিকে হয়েছে ফ্র্যাকচারটা, নিচের দিকের ভার্টিব্রা, লাম্বার বা লোয়ার ডরসালে, তাহলে পেনটা হয়তো রেফার্ড হয়ে আসছে পেটের দিকে, সেটাকে আমরা একটা অ্যাকিউট অ্যাবডোমেন বলে ভুল করছি। কি করে ডিফারেন্সিয়েট করা যাবে? 1 নম্বর হচ্ছে, পেন ইজ ওয়ার্সেন্ড বাই মুভমেন্ট। যেখানটা পেশেন্ট বসে আছে এদিক ওদিক করছে, দেখা যাচ্ছে ব্যথাটা কম বেশি হচ্ছে, বা সামনের দিকে ঝুঁকছে, ব্যথা বেড়ে যাচ্ছে। আর কি, যেখানে হয়েছে সেই জায়গাটাতে করলে দেখা যাবে লোকালাইজড টেন্ডারনেস রয়েছে। এমআই যদি এখানে হয়ে থাকে, আমার তো পিছনে ব্যথা হওয়ার কথা নয়, আমি ওই জায়গাটায় টিপলে দেখতে পাবো এখানটা একটা ব্যথা হয়ে রয়েছে, বা পেশেন্ট এদিক ওদিক করছে, ব্যথা করছে। এমআই এর জন্য তো আর ওরকম ভাবে ব্যথা হওয়ার কথা নয়। এইভাবে ক্লিনিক্যাল এক্সামিনেশন করলে এটাকে ডিফারেন্সিয়েট করা যায়। যদি পেরিফেরাল কোনো ফ্র্যাকচার হয়, যেমন যদি কোলিস ফ্র্যাকচার হয়, সেক্ষেত্রে কি হবে? লোকাল পেন থাকবে, টেন্ডারনেস থাকবে, সেই জায়গাটায় একটা ডিফর্মিটি অবশ্যই থাকবে। কোলিস ফ্র্যাকচার একটা টিপিক্যাল ডিফর্মিটি আছে, তুমি দেখলেই বুঝতে পারবে। হিপ ফ্র্যাকচার, অ্যাফেক্টেড লেগ ইজ শর্টেন্ড অ্যান্ড এক্সটার্নালি রোটেটেড। যেখানে যে দিকটাতে ফ্র্যাকচার অফ নেক অফ ফিমারটা হয়েছে, সেই পাটা গুটিয়ে গেছে, একটু ছোট হয়ে গেছে, প্লাস এক্সটার্নালি রোটেটেড হয়ে গেছে। শুয়ে ভালো করে দেখলেই জানা যাবে। মেনি পেশেন্টস প্রেজেন্ট উইথ ইনসিডেন্টাল অস্টিওপিনিয়া অন এক্স-রে। ফ্র্যাকচার হয়নি, কিন্তু পেশেন্টের ভালো রকম অস্টিওপোরোসিস হয়ে গেছে। এরকম তো বহু পেশেন্ট আছে ওপিডিতে। যত এল্ডারলি পেশেন্ট দেখতে পারবে, ভালো করে দেখলে দেখবে তার 50% পেশেন্টেরই, তুমি যদি একটা চেস্ট এক্স-রে দেখো, বা তুমি যদি একটা, আমি ঘাড়ে স্পন্ডিলাইটিসের জন্য হয়তো আমি একটা এক্স-রে করিয়েছি, তুমি দেখলেই দেখতে পাবে তার বোনের ট্রান্সলুসেন্সিটা অনেক বেশি, রিবগুলো অনেক বেশি কালচে, ট্রান্সলুসেন্সিটা বেশি। সাধারণ একটা যদি তোমার চেস্ট এক্স-রে দেখা হয় আর তার যদি চেস্ট এক্স-রে দেখা হয়, দুটোর মধ্যে বোন দুটোকে কম্পেয়ার করলেই তুমি দেখতে পাবে যে তার বোনটা যেন অনেক বেশি পাতলা, অনেক কালচে কালচে ভাব, সে সাদা ধবধবে যে একটা বোনের ছবি আসার কথা সেরকম নেই। এই যে অস্টিওপিনিয়া যে পিকচারটা পাওয়া যায়, দিস ইনসিডেন্টাল ফাইন্ডিং মে পয়েন্ট টুয়ার্ডস আ ইমপেন্ডিং অস্টিওপোরোসিস। ইনভেস্টিগেশনস আমরা কি কি করব? মেন যে কথাটা জানতে হবে, বাকিগুলো নন স্পেসিফিক, যা এতক্ষণ পড়লাম সেগুলো ভাবলেই জানলো যে কি কি ইনভেস্টিগেশন, কিন্তু মেন যে জিনিসটা স্পেসিফিক এক্ষেত্রে, দ্য পিভটাল ইনভেস্টিগেশন ইজ ডেক্সা। ডেক্সা হচ্ছে ডুয়াল এনার্জি এক্স-রে অ্যাবজর্পশিওমেট্রি। এটা মেইনলি করা হয় লাম্বার স্পাইনে অথবা হিপে, এই দুটো জায়গাতে এটা সবচেয়ে ভালো বোঝা যায়। প্রিন্সিপালটা কি না, আমি যদি বোনের মধ্যে এক্স-রে করি, এবার এক্স-রেটা কতটা পাস করবে, কতটা রিফ্লেক্টেড হয়ে আসবে, সেটা তো বোনের মধ্যে মিনারেলের ডেনসিটির উপর নির্ভর করছে। কাজে যেখানে অস্টিওপোরোসিস হয়ে গেছে, অস্টিওপিনিয়া হয়ে গেছে, সেখানে ট্রান্সলুসেন্সি বেশি হবে। এবার সেই জিনিসটাকে খুব ক্রিটিক্যালি ডিজিটালি অ্যানালাইজ করে
তার থেকে এই ডেক্সা রিপোর্টটা করা হয়। ইট প্রোভাইডস অ্যান ইমেজ অফ দ্য রিজিয়ন স্টাডিড, তার সাথে বিএমডি মেজারমেন্ট মানে বোন ম্যারো ডেন্সিটি মেজারমেন্ট এটাও করে ইন টার্মস অফ গ্রামস অফ হাইড্রক্সি অ্যাপাটাইট পার স্কোয়ার সেন্টিমিটার। বিএমডি বোন ম্যারো ডেন্সিটি কতটা কমেছে সেটাকে কোয়ান্টিফাই করা যায়, পার সেন্টিমিটার স্কোয়ার কত গ্রাম হাইড্রক্সি অ্যাপাটাইট আছে সেটাকে মেজার করে। আর দুটো জিনিস এ থেকে করা যায়, ডেক্সা থেকে আরো দুটো জিনিস করা যায়। একটা হচ্ছে টি স্কোর, যেটা প্রথমে বলেছিলাম, আর একটা হচ্ছে জেড স্কোর। টি স্কোরটা কি জিনিস? পেশেন্টের বোন ম্যারো ডেন্সিটি একজন ইয়াং হেলদি কন্ট্রোলের যা বোন ম্যারো ডেন্সিটি তার থেকে কত স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফারাক হচ্ছে, ডিফার করছে, দিস ইজ টি স্কোর। আর জেড স্কোরটা কি? পেশেন্টের এজ ম্যাচড যদি কন্ট্রোল কেউ হয় তার সাথে এর বোন ম্যারো ডেন্সিটি কত স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডিফার করছে। মানে টি স্কোরটা হচ্ছে একজন হেলদি একটা সাবজেক্ট ইয়াং হেলদি কন্ট্রোলের সাথে কম্পেয়ার করা হচ্ছে, আর জেড স্কোরটা হচ্ছে তারই এজের একটা সুস্থ লোকের বোন ম্যারো ডেন্সিটির সাথে কম্পেয়ার করা হচ্ছে। এইটার মধ্যে কত স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডিফারেন্সিয়েট হচ্ছে তার উপর টি স্কোর আর জেড স্কোরটা ডিপেন্ড করে। এবার টি স্কোর যদি নর্মালের থেকে -1 to -2.5 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কম হয় তাহলে দ্যাট ইজ অস্টিওপিনিয়া, যেটা একদম প্রথম ছবিটা যেটা দেখিয়েছিলাম। আর যদি এটা -2.5 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনেরও কম হয় টি স্কোরটা একটা হেলদি ইয়াং অ্যাডাল্টের থেকে, তাহলে পেশেন্ট হ্যাজ এন্টার্ড অস্টিওপোরোটিক স্টেজ। এছাড়া আর কি, পেশেন্ট হ্যাজ টু বি আস্ক ফর প্রিডিসপোজিং কজেস, যেগুলো আমরা এতক্ষণ কারণগুলো নিয়ে আলোচনা করলাম সেগুলোর মধ্যে কিছু পেশেন্টের আছে কিনা সেগুলো পেশেন্টকে জিজ্ঞেস করতে হবে বা তার কেয়ার গিভারকে জিজ্ঞেস করতে হবে। আর্লি মেনোপজ হয়েছে কিনা, এক্সেস অ্যালকোহল ইনটেক করে কিনা, স্মোকিং কেমন করে, কর্টিকোস্টেরয়েড থেরাপি লং টার্ম করে কিনা। তারপর দেখতে হবে কোনো এন্ডোক্রিন ডিজিজের সাইন্স আছে কিনা, কোনো নিউপ্লাসিয়া আছে কিনা, ইনফ্লেমেটরি ডিজিজ যেগুলো আমরা ভাবছিলাম সেগুলো আছে কিনা, কোনো হিস্ট্রি অফ ফলস রয়েছে কিনা। আর রেনাল, লিভার, থাইরয়েড ফাংশনস, তার ইমিউনোগ্লোবুলিন লেভেল, এগুলো আমাদের টেস্ট করে দেখতে হবে যদি সেরকম কোনো হিন্ট থাকে। স্ক্রিনিং ফর সিলিয়াক ডিজিজ করতে হবে, কারণ তার থেকে ম্যালঅবজর্পশন সিনড্রোম হয়ে তার থেকেও হতে পারে, হাইপোক্যালসিমিয়া হতে পারে। সিরাম 25 হাইড্রক্সি D3 লেভেল দেখতে হবে, প্যারাথাইরয়েড হরমোন দেখতে হতে পারে, লেভেলস অফ সেক্স হরমোনস অ্যান্ড গোনাডোট্রপিনস দেখতে হতে পারে। ট্রান্স ইলিয়াক বোন বায়োপসি ইন আর্লি অনসেট অস্টিওপোরোসিস, কিংবা যদি একদম আননোন কজ থেকে একটা অস্টিওপোরোসিস হলো, কোথাও কিচ্ছু পাচ্ছি না, তাকে আমরা একটা ট্রান্স ইলিয়াক বোন বায়োপসি করে দেখতে পারি। দিস ইজ দ্য ওভারঅল ইনভেস্টিগেশনাল ব্যাকআপ। কিন্তু মেন যে ব্যাপারটা বলতে হবে, বা এটা তোমার 3 নম্বর কি 5 নম্বরের একটা শর্ট নোটও আসতে পারে পরীক্ষায়, সেটা হচ্ছে ডেক্সা স্ক্যান অ্যান্ড দ্য রিলেটেড থিংস। ডেক্সা স্ক্যান কাকে বলে, পুরো যদি দেয় কাকে বলে পুরো নামটা লেখা, প্রিন্সিপালটা কি সেটা এক লাইনে লিখে দেওয়া, ওতে কি কি 4টে জিনিস দেখা হয় সেই 4টে জিনিস বলে দিলে, টি স্কোর জেড স্কোর কি সেটা বলে দিলে, এবং টি স্কোরের ওই দুটো ভ্যালু যদি তুমি লিখে দিতে পারো, কখন সেটা অস্টিওপোনিয়া বলবো, কখন সেটাকে অস্টিওপোরোসিস বলবো, এইটুকু যদি লিখে দিতে পারো তুমি 5-এ 5 পেয়ে যাবে। একটা ছোট্ট টেবিল, বাট দিস ইজ ভেরি এনলাইটেনিং। হচ্ছে ইন্ডিকেশনস অফ বোন ডেন্সিওমেট্রি। বোন ডেন্সিওমেট্রি থেকে আমরা কি করি, বোনের মিনারেলাইজেশনের লেভেলটা দেখি। এটা যে কেউ করতে পারে, কোনো হেলথ ফেয়ার টেয়ার যখন হয় সেখানে অনেক সময় মেশিন বসানো থাকে, তুমি আমি চাইলেও করে দেখে নিতে পারি। তো এতে কি কি ইন্ডিকেশন, একটা হচ্ছে যদি লো ট্রমা ফ্র্যাকচার হয়, কিছুই না, পেশেন্ট বাথরুমে যেতে গেছিল, পড়ে গেছে হুমড়ি খেয়ে এত বড় একটা ফ্র্যাকচার হয়ে গেল, এরকম লো ট্রমাতে যদি ফ্র্যাকচার হয়ে যায়, দাঁড়ানো অবস্থা থেকে পেশেন্ট পড়ে গেছে তাতেই একটা ফ্র্যাকচার হয়ে গেছে, সে সমস্ত ক্ষেত্রে বোন ডেন্সিওমেট্রি দেখতে হবে যে বোন ম্যারো ডেন্সিটি কতটা কমে গেছে। ক্লিনিক্যাল ফিচার্স অফ অস্টিওপোরোসিস যদি কিছু থাকে, হাইট লস হয়েছে বা কাইফোসিস দেখতে পাচ্ছি, তাহলে অস্টিওপিনিয়া অন প্লেন এক্সরে, যেটা তখন বলছিলাম, এমনি প্লেন এক্সরেতে আমি দেখতে পাচ্ছি যে রিবস গুলো যেন অনেক পাতলা হয়ে গেছে, অনেক ট্রান্সলুসেন্ট হয়ে গেছে। কর্টিকোস্টেরয়েড থেরাপি অফ মোর দ্যান 7.5 মিলিগ্রাম ডেইলি ফর মোর দ্যান 3 মান্থস, যেটা বললাম। ফ্যামিলি হিস্ট্রি অফ অস্টিওপোরোটিক ফ্র্যাকচারস, বাড়িতে বয়স্ক মানুষদের বারবার এরকম ধরনের ফ্র্যাকচার হয়, তার মানে তারও একটা জেনেটিক প্রিডিসপোজিশন আছে, তাকেও করে দেখে নিতে হবে পেশেন্টকে। লো বডি ওয়েট, বডি মাস ইন্ডেক্স less than 90,
এটাও ম্যালনিউট্রিশনের জন্য। আর্লি মেনোপজ যদি হয়ে থাকে লেস দ্যান 45 ইয়ার্সে, তার একটা প্রোপেনসিটি আছে ফর অস্টিওপোরোসিস ডিউ টু ইস্ট্রোজেন ডেফিসিয়েন্সি। ডিজিজেস অ্যাসোসিয়েটেড উইথ অস্টিওপোরোসিস যেগুলো হয়, সেরকম ডিজিজ যদি আমি কিছু পাই তখন আমাকে এগুলোও দেখে নিতে হবে। অ্যাসেসিং দ্য রেসপন্স অফ অস্টিওপোরোসিস টু ট্রিটমেন্ট, যে সমস্ত ওষুধ দিয়ে আমরা ট্রিটমেন্ট করি সেগুলোর ট্রিটমেন্ট রেসপন্স দেখার জন্য 2 বছর বা 3 বছর বাদে বাদে বোন ডেনসিমেট্রি করা হয়। হাই ফ্র্যাকচার রিস্ক অন ফ্র্যাক্স অ্যানালিসিস, এটা না জানলেও জানবে তোমাদের, ওই ফ্র্যাক্স অ্যানালিসিস একটা হয় জেনে রাখো, তার থেকে এই অস্টিওপোরোসিসের একটা ক্লাসিফিকেশন হয় ট্রিটমেন্ট রেসপন্স জানা নেই। আচ্ছা, এটা একটা অ্যালগরিদম আছে ফর দ্য ইনভেস্টিগেশন অফ পেশেন্টস উইথ সাসপেক্টেড অস্টিওপোরোসিস। ওপরে এই এটা হচ্ছে ওই বোন ডেনসিটোমেট্রি অ্যানালিসিস করে যদি দেখি আমরা লো রিস্ক তাহলে কিছুই করবো না, পেশেন্টকে রিঅ্যাসিওর করবো। যদি মডারেট বা হাই রিস্ক থাকে তাহলে, বা যদি এজ মোর দ্যান 75 হয় তাহলে আমরা বোন ম্যারো ডেনসিটি দেখবো অ্যাট স্পাইন অ্যান্ড হিপ। যদি সেটা নর্মাল থাকে, মানে টি স্কোর যদি 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মধ্যে থাকে তাহলে রিঅ্যাসিওর করবো, কিছু বলবো না। যদি 1.5 টু 2.5 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের কম হয়ে গিয়ে থাকে নর্মালের তুলনায়, নর্মাল কন্ট্রোলের তুলনায় টি স্কোরটা, তাহলে তাকে লাইফস্টাইল অ্যাডভাইস করা হবে, রিঅ্যাসেস করা হবে আফটার 2 to 5 years, বিকজ হি ইজ ইন দ্য অস্টিওপিনিয়া স্টেজ, নট ইয়েট অ্যাটেন্ড অস্টিওপোরোসিস। যদি অস্টিওপোরোসিস হয়ে গিয়ে থাকে, মানে তার টি স্কোর যদি -2.5 এর নিচে হয়, মানে এজ রিলেটেড ইয়াং কন্ট্রোলের যা তার চেয়ে 2.5 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের কম যদি হয়ে গিয়ে থাকে, তাহলে তাকে লাইফস্টাইল অ্যাডভাইসের সঙ্গে ড্রাগ ট্রিটমেন্টও করতে হবে। ম্যানেজমেন্টে চলে আসি। ম্যানেজমেন্টে বেশি কিছু নেই, লাইফস্টাইল অ্যাডভাইস অ্যান্ড ফলস প্রিভেনশন বিকজ ইট রিডিউসেস দ্য রিস্ক অফ ফ্র্যাকচার। স্মোকিং সিজেশন করতে বলতে হবে, অ্যালকোহল ইনটেকটা মডারেশন করতে বলতে হবে যারা খুব খায়, কারণ হেভি অ্যালকোহলিজম ইজ অ্যাসোসিয়েটেড উইথ অস্টিওপোরোসিস। ডায়েটারি ক্যালসিয়াম ইনটেকটা বাড়ানোর চেষ্টা করতে হবে। এক্সারসাইজ অ্যাজ ফার অ্যাজ প্র্যাকটিকেবল ফর দ্য পেশেন্ট সেটা বাড়ানোর চেষ্টা করতে হবে। দেয়ার আর হিপ প্রোটেক্টার্স, যাতে পড়ে গিয়ে ফ্র্যাকচার হওয়ার চান্সটা কমে যায়, কিছু পার্টিকুলার টাইপের প্রোটেক্টর থাকে, কিন্তু এগুলো কমপ্লায়েন্স খুব পুয়ার, কারণ জিনিসটি হেভি হয়, একটু নড়াচড়া করতে অসুবিধা হয়, বসার সময় অনেক সময় অসুবিধা হয়, যে জন্য অনেক পেশেন্টই করতে চায় না। কিন্তু যাদের রিস্ক খুব বেশি তাদের হিপ প্রোটেক্টর সবসময় করতে হবে, এনকারেজ করতে হবে। ড্রাগ ট্রিটমেন্টে দে রিডিউস দ্য রিস্ক অফ অস্টিওপোরোটিক ফ্র্যাকচার ইন র্যান্ডমাইজড কন্ট্রোল ট্রায়ালস। দেখা গেছে সারা পৃথিবীতে যত র্যান্ডমাইজড কন্ট্রোল ট্রায়াল হয়েছে তার প্রত্যেকটাতেই দেখা গেছে যে ড্রাগ ট্রিটমেন্ট করলে রিস্ক অফ অস্টিওপোরোটিক ফ্র্যাকচার কমে। It is considered in patients with bone marrow density and T score less than -2.5, মানে যারা অস্টিওপোরোটিক রেঞ্জে চলে এসছে তাদের সবার জন্য এটা ইন্ডিকেটেড। আর যদি কর্টিকোস্টেরয়েড ইনডিউসড অস্টিওপোরোসিস হয় তাহলে -1.5 এর নিচে এটা স্টার্ট করা উচিত হবে। এটা মনে রাখতে হবে যে কর্টিকোস্টেরয়েড ইনডিউসড অস্টিওপোরোসিসে কিছু পার্টিকুলার কারণের জন্য চান্স অফ র্যাপিড ডিটোরিয়েশন হয়, তার জন্য -1.5 এর নিচেই যদি টি স্কোর হয় তাহলেই এটা স্টার্ট করে দিতে হবে ড্রাগ থেরাপি। অন্যান্য ক্ষেত্রে সেটা -2.5 অব্দি টি স্কোর অব্দি আমরা ওটা ওয়েট করতে পারি। মেনস্টে অফ ট্রিটমেন্ট ড্রাগসের মধ্যে কি? গ্রুপ অফ ড্রাগ বাইফসফোনেটস, এটা একটা গ্রুপ অফ ড্রাগ, এর মধ্যে অনেকগুলো ওষুধ আছে। এরপরে আমি জাস্ট নামগুলো দিয়ে দেবো, কোনো ডোজ ফোজ কিচ্ছু মনে রাখতে হবে না, শুধু ওই গ্রুপটার নামটা মনে রাখবে, বাইফসফোনেটস। এদের মধ্যে মোস্ট ফ্রিকোয়েন্টলি ইউজড হচ্ছে অ্যালেন্ড্রোনেট। অ্যালেন্ড্রোনেট রিডিউসেস দ্য রিস্ক অফ ফ্র্যাকচার ইন ভার্টিব্রা বাই 40% and non-vertebral fractures by 25% in postmenopausal women. এছাড়া আদার এফেক্টিভ ড্রাগ ট্রিটমেন্টস অ্যাপার্ট ফ্রম বাইফসফোনেটস হচ্ছে স্ট্রনশিয়াম রেনিলেট, রিসেন্ড্রোনেট, প্যারাথাইরয়েড হরমোন, জোলিড্রোনেট অ্যান্ড ডেনোসুম্যাব। এই নামগুলো মনে রাখতে পারলে ভালো, লিখতে পারলে আরো ভালো। ডেনোসুম্যাবটা হচ্ছে একদম লেটেস্ট ড্রাগ, এটা একটা মনোক্লোনাল অ্যান্টিবডি, এটা ইনজেক্টেবল ফর্মে 6 মাস অন্তর দেওয়া হয়, ইট প্রোটেক্টস। এই লিস্টে নামগুলো মোটামুটি দেওয়া আছে বাইফসফোনেটের বেশিরভাগই। তার মধ্যে টেবিলটা হচ্ছে যে এই ড্রাগগুলোর মধ্যে কোনটা ভার্টিব্রাল ফ্র্যাকচারকে প্রোটেক্ট করে, কোনটা নন ভার্টিব্রাল ফ্র্যাকচারকে প্রোটেক্ট করে, এবং সেগুলোর মধ্যে একটা কম্পারেটিভ। মনে রাখার দরকার নেই, কিন্তু জাস্ট ড্রাগের নামগুলো দেখার জন্য। এই অ্যালিড্রোনেট বললাম সবচেয়ে বেশি ইউজ হয়,
এছাড়া রিসেড্রোনেট, এটা যাদের জিআই সাইড এফেক্টস বেশি হয় অ্যালেড্রোনেট নিয়ে, তাদের জন্য রিসেড্রোনেটটা কাজে লাগে বেশি। ইভ্যান্ড্রোনেট বলে একটা আছে, জলিড্রোনেট, ডেনোসুম্যাব বললাম মনোক্লোনাল অ্যান্টিবডি। এছাড়া স্ট্রনসিয়াম র্যানিলেট, ক্যালসিটোনিন, হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি অফ ভেরিয়াস প্রিপারেশনস, প্যারাথাইরয়েড হরমোন, এর দুটো ভ্যারাইটি ইউজ হয়। 134টা ম্যাক্সিমাম ইউজ হয়, এটা রিলেটিভলি চিপার। এখন একটা প্যারাথাইরয়েড হরমোন 184 এসছে, এটার এখনো অ্যাডিকুয়েটলি স্টাডিড নয়, লং টার্ম এফেক্ট সম্বন্ধে আমরা অতটা ভালো জানি না। যাদের দেওয়া হয় পিটিএইচ 134টাই বেশি দেওয়া হয়। এছাড়া র্যালক্সিফেন এবং ক্যালসিয়াম ভিটামিন ডি, দিজ আর দ্য ড্রাগস দ্যাট আর কমনলি ইউজড ফর অস্টিওপোরোসিস। তার মধ্যে কমনেস্ট গ্রুপ অফ ড্রাগ দ্যাট ইজ মোস্ট এফেক্টিভ, দ্যাট ইজ বাইফসফোনেটস। আর বাইফসফোনেটস এর মধ্যে যদি কাউকে বলতে হয় তাহলে দ্যাট ইজ অ্যালেন্ড্রোনেট। শুধু নামগুলো মনে রাখলেই হবে। ডিউরেশন অফ ট্রিটমেন্ট কতদিন আমি করতে হবে? জেনারেলি লাইফ লং। বেশিরভাগ ক্ষেত্রেই যখন পেশেন্টের শুরু করা হচ্ছে তার তো রিস্ক ফ্যাক্টরটা থেকেই যাচ্ছে, কাজেই তাকে লাইফ লং ট্রিটমেন্ট করে যেতে হবে। শুধু এক্সেপশন আছে দুটো, একটা হচ্ছে টেরিপ্যারাটাইড বলে একটা ওষুধ আছে, আর 184 প্যারাথাইরয়েড হরমোন, যেটা দেখলাম এই মাত্র যে নতুন যে প্যারাথাইরয়েডটা আসছে। এই দুটোর ক্ষেত্রে লাইফ লং লাগে না, 2 বছর মানে 24 মান্থস ইউজ করলে সাধারণত হয়ে যায়। কিন্তু যেহেতু 184 প্যারাথাইরয়েড হরমোনটা রিসেন্টলি এসছে, এটা লং টার্মটা আমরা অতটা ভালো এখন জানি না। এখন মনে করা হচ্ছে, স্টাডিগুলো বলছে যে 2 বছর ব্যবহার করলেই হবে, কিন্তু তার বেশি লাগবে কিনা বা লাগলে কি তার লং টার্ম কি হতে পারে, সিকুয়েলি হতে পারে, সেগুলো এখন অত ভালো জানা নেই। রেসপন্স ইজ অ্যাসেসড বাই রিপিটিং বোন ম্যারো ডেন্সিটি মেজারমেন্টস আফটার 2 to 3 ইয়ার্স, যেটা তখন বলছিলাম। বোন ম্যারো ডেন্সিটোমেট্রির ওয়ান অফ দ্য ইন্ডিকেশনস হচ্ছে ট্রিটমেন্ট রেসপন্স জানার জন্য। 2 বছর বা 3 বছর অন্তর এটা করতে হতে পারে। স্পাইন বোন ম্যারো ডেন্সিটি ইজ বেস্ট ফর মনিটরিং। যদিও আমরা ইলিয়াক স্পাইন থেকেও করে থাকি, ইলিয়াক স্পাইন বলছি, এই হিপেও যদিও আমরা করে থাকি, কিন্তু হিপের চাইতে এই ইলিয়াক স্পাইনে করাটা আরো বেটার, তাতে করতেও সুবিধা হয় এবং জিনিসটা টেকনিক্যালিও পেশেন্টের পক্ষে মোর কনভিনিয়েন্ট। আর কি এনটিএক্স বা এনটেলোপেপটাইড বলে একটা ড্রাগ আছে, ড্রাগ না, একটা কেমিক্যাল মার্কার আছে। ইট ইজ দ্য বেস্ট মার্কার ফর বোন রিসর্পশন। ইট রেসপন্স মোর কুইকলি দ্যান বোন ম্যারো ডেন্সিটি, হেন্স ক্যান বি ইউজড টু অ্যাসেস দ্য রেসপন্স। কিন্তু তাহলে অসুবিধাটা কি এটাই কেন মাপা হয় না? বিকজ ইট ইজ মাচ লেস অ্যাভেলেবল, অনেক মানে জটিল ব্যাপার, সব জায়গায় পাওয়া যায় না এবং এখন অতটা ওয়াইডলি অ্যাভেলেবল হয়। তো সুতরাং ট্রিটমেন্ট রেসপন্স মাপার জন্য আমাকে যদি করতে হয় তাহলে এই বিএমডি মানে বোন ডেন্সিটোমেট্রিটাই আমাকে দেখতে হবে। এবার এটা কস্টলি, প্রথম কথা, সব জায়গায় পাওয়া যাবে না, কলকাতার বাইরে সারা পশ্চিমবঙ্গ হয়তো 2 জায়গায় 3 জায়গায় হয়, কাজে অতটা ওয়াইডলি অ্যাভেলেবল নয় এবং কস্টলি বটে। কাজেই কখন আমরা করব? ফর প্র্যাকটিক্যাল পারপাসেস কি করা হয় না, যদি ট্রিটমেন্ট চলতে চলতে দেখা গেল পেশেন্টে আবার নতুন করে একটা কোনো ফ্র্যাকচার হয়ে গেল বা একটা স্পাইনাল আবার পেন শুরু হয়ে গেল, তখন নতুন করে আবার দেখা হয় বোন ডেন্সিটোমেট্রি করে যে ট্রিটমেন্ট রেসপন্স আমার কতটা হয়েছে, আমাকে ট্রিটমেন্টের ডোজ বাড়াতে হবে কিনা বা ওষুধের ডোজ বাড়াতে হবে, সেগুলো দেখা হয়। ফাইনালি অস্টিওপোরোসিস ইন ওল্ড এজ, এটা যা এতক্ষণ বললাম তার মধ্যে থেকে কিছু পার্টিকুলার পয়েন্টসকে এখানে আলাদা করে রাখা হয়েছে অ্যাজ এ কি হোম মেসেজ বা টেক হোম মেসেজ। 1 নম্বর হচ্ছে bone loss due to increased bone turnover with an age-related defect switch in differentiation of bone marrow stromal cells to form adipocytes as opposite to osteoblast. ওল্ড এজে কি প্রবলেম হয় যেটা বলছিলাম সেটাই, যে বোন টার্নওভার বেড়ে যায়, বোন ফর্মেশন কম হয়, বোন রিজার্পশন বেশি হয় এবং স্টেম সেল থেকে যে অস্টিওব্লাস্ট তৈরি হবে সেই প্রসেসটা ডিফেক্টিভ হয়ে গিয়ে অস্টিওব্লাস্টের জায়গায় অ্যাডিপোসাইটস তৈরি হয়ে যায়, যার জন্য অ্যাডিপোস টিস্যু বেড়ে যায়, বোনের স্ট্রেংথ কমে যায়, বোন টিস্যুটা কমে যায়। এলডারলিদের ক্ষেত্রে দিস ইজ পার্টিকুলারলি রেলিভেন্ট। আর কি fractures due to osteoporosis, common cause of morbidity and mortality, although the fracture healing is not delayed by age. এটা কিন্তু মনে রাখতে হবে। আমার হাত ভাঙলে 3 সপ্তাহে ওটা সেরে যাচ্ছে, বয়স্ক মানুষের ক্ষেত্রে 3 সপ্তাহের জায়গায় 6 সপ্তাহ লাগছে এমন কিন্তু নয়, ওনারা মোটামুটি 3 থেকে 4 সপ্তাহের মধ্যেই সেরে যাবে যদি আমরা ঠিকভাবে ওটাকে রিডিউস করি এবং ইমোবিলাইজ করি। Recurrent fractures, those who suffer a fragility fracture are at increased risk of further fracture, so should be investigated for osteoporosis and treated if this is confirmed.
বারবার দেখা যাচ্ছে ফ্র্যাকচার হচ্ছে, কোলিস ফ্র্যাকচার হচ্ছে বারবার, বা একটা থার্ড মেটাটার্সালে বারবার ফ্র্যাকচার হচ্ছে, একে খুব ভালো করে আমাকে ইনভেস্টিগেট করে দেখতে হবে যে অস্টিওপোরোসিস আছে কিনা, থাকলে সেটাকে অ্যাড্রেস করতে হবে, তার কারণটা খুঁজে ট্রিটমেন্ট করতে হবে। আর কি ফলস, রিস্ক ফ্যাক্টরস ফর ফলস সাচ অ্যাজ ভিজুয়াল অ্যান্ড নিউরোমাস্কুলার ইম্পেয়ারমেন্টস আর ইন্ডিপেন্ডেন্ট রিস্ক ফ্যাক্টরস ফর হিপ ফ্র্যাকচার ইন এল্ডারলি ওমেন। সো ইন্টারভেনশন টু প্রিভেন্ট ফলস ইজ অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ ট্রিটমেন্ট অফ অস্টিওপোরোসিস। শুধু অস্টিওপোরোসিস ট্রিটমেন্ট করলেই আমার হবে না, যে বারবার পড়ে যাচ্ছে বয়স্ক মানুষ, তিনি চোখে ঠিক মতো দেখছেন কিনা, তার মাথা ঘুরছে কিনা, তার অন্য কোনো একটা পার্কিনসনিজম জাতীয় কিছু প্রবলেম আছে কিনা, তার কোনো নিউরোমাস্কুলার কোঅর্ডিনেশনে প্রবলেম হচ্ছে কিনা, আমাকে সেগুলো দেখতে হবে। কারণ সেগুলোকে যদি আমি অ্যাড্রেস না করি, বারবার পড়বেন, বারবার ভাঙবে, আমি যতই অস্টিওপোরোসিস ট্রিটমেন্ট করি। Intravenous zoledronic acid, this reduces mortality and subsequent fracture in elderly patients who have suffered hip fractures, is one of the more advanced drugs. আর কি calcium and vitamin D, they reduce the risk of fractures in those who are housebound or living in care homes. সব সময় একটা ইমোবিলাইজড বা সেমি ইমোবিলাইজড পেশেন্ট একটা ওল্ড এজ হোমে থাকেন বা একটা কেয়ার গিভার হোমে থাকেন, বাইরে বেরোনোর খুব একটা সুযোগ হয় না, রোদে বেরোনোর সুযোগ হয় না, ছাদে যেতে পারেন না, বারান্দায় যেতে পারেন না, নিচে লনে কেয়ার গিভাররা নিয়ে যায় না, যার ফলে সানলাইট এক্সপোজারের অভাবের জন্য ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হয়ে যাচ্ছে। এদের ক্ষেত্রে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি আলাদা করে সাপ্লিমেন্টেশন করতেই হবে। তো দিজ আর দ্য পার্টিকুলার পয়েন্টস অ্যাবাউট অস্টিওপোরোসিস ইন দ্য এল্ডারলি। মোটামুটি যা বলা হলো এটুকুই রেলিভেন্ট, এর বাইরে কিছু লাগবে না। এর থেকে কিছু থিওরি কোশ্চেন হতে পারে, ছোট ছোট শর্ট নোটের মতো, লং কোশ্চেন হওয়ার সম্ভাবনা কম, হতে পারে না তা নয়, কিন্তু হওয়ার সম্ভাবনা কম, বাট থিং ইজ ভেরি সিম্পল। একটু দেখে করলে মেনলি কজগুলোকে দেখতে হবে, ড্রাগসগুলোর নাম মনে রাখতে হবে, আমাদের ইনভেস্টিগেশনস এর মধ্যে ডেক্সা স্ক্যানের ব্যাপারটা খুব ভালো করে মনে রাখতে হবে, ওটা থেকে একটা শর্ট নোট আসতে পারে যে কোনো সময়, এবং খুব স্পেসিফিক জিনিস ঠিকঠাক করে ওই কয়েকটা পয়েন্ট লিখতে পারলেই ফুল নম্বর পেয়ে যাবে। কজের ব্যাপারটা মেনলি পার্টিকুলারলি ওই কজের যে ইটিওলজির যে টেবিলটা, ওই টেবিলটা মনে রাখবেন। আর কর্টিকোস্টেরয়েডস ইনডিউস যে অস্টিওপোরোসিস, ওইটা নিয়ে একটা আলাদা করে শর্ট নোট হতে পারে 3 নম্বর কি 5 নম্বরে, এইটুকুই। এর বাইরে লং কোশ্চেনে এর মধ্যে থেকে কেস কিছু আসবে না, কিন্তু এল্ডারলি পেশেন্ট হলে তার সাথে রিলেটেড কোশ্চেন থেকে কিন্তু অস্টিওপোরোসিসের রেফারেন্স বারবারই আসতে পারে, সেগুলো থেকে আসতে পারে। ব্যাস।